কেন ডাক্তার সানিয়ার সাথে আপনার সম্পর্ক ছিল না? ওকে তো আপনি ভালোবাসতেন। কি বলছো আখি? মাথা ঠিক আছে তোমার? সানিয়াকে আমি ভালোবাসতে যাব কেন? এটা ঠিক, ও আমায় পছন্দ করতো, কিন্তু আমি ওকে কখনো পাত্তা দিইনি। তবে সেদিন আপনাদের ডক্টরের ডিগ্রি লাভ সংবর্ধনায় আয়োজিত অনুষ্ঠানের দিন যখন ডাক্তার সানিয়া আপনাকে আর আমাকে একসাথে সহ্য করতে না পেরে কাঁদছিল, তখন তার কান্না কেন সহ্য হয়নি আপনার? মানা করতে পারবেন সেদিন আপনি তার কান্না থামাতে ব্যর্থ হয়ে তার প্রতি দুর্বল হয়ে পড়েননি? তাকে কোলে করে নিয়ে একটা বন্ধ কেবিনে ঢুকে যাননি? তার ঘণ্টাখানিক বন্ধ রুমেই ছিলেন, কথাটা অস্বীকার করতে পারবেন আপনি? এসবের মানে কি ডাক্তার আদৃত, বলতে পারবেন? কথাগুলো শুনে অবাকত্ব নিয়ে আদৃত সজোরে ব্রেক কষল গাড়ির। কি বলছো আখি? এসব ভুলভাল তোমাকে কে বলেছে? ভুলভাল? নিজের চোখে দেখেছি আমি। হ্যাঁ, সেদিন সানিয়া কাঁদছিল, কারণ হঠাৎ তার পায়ে মোচড় খেয়ে গিয়েছিল। অতিরিক্ত ব্যথায় হাঁটতে পারছিল না, তাই না চাইতেও ওকে আমায় কোলে নিতে হয়েছিল। সেখানে অনুষ্ঠান থাকায় অনেক লোক ছিলেন, শোরগোলও বসতে চাইছিল না, তাই একটা কেবিন খালি পেয়ে ওকে নিয়ে সেখানে ঢুকে আমি। পায়ে বড় কোনো সমস্যা হয়নি তার। তখন কোথায় ব্যথা হয়েছিল ঠিকভাবে বলতে পারছিল না। তাছাড়া ওর পারিবারিক কিছু সমস্যা ছিল, যার কারণে মানসিকভাবেও অনেক ভেঙে পড়ছিল। তাই আমাকে রেস্ট করার কথা বলে বেরিয়ে আসতে চাইলেও আমাকে আসতে দিচ্ছিল না। অনেক রিকোয়েস্ট করছিল ওকে একা ছেড়ে না যেতে, কিছুক্ষণ ওর পাশে বসতে। ও আমাকে ভালো বন্ধু ছিল, তাই সেদিন ওর পাশে কিছুক্ষণ বসে যাওয়া আমি ভুল মনে করিনি। ও তো বেশি কিছু চাইছিল না আমার কাছে থেকে। আপনার আর ডাক্তার সানিয়ার মধ্যে কোনো কিছুই ছিল না? নো আখি, সেদিন আদৃশের দেখানো ভিডিও দেখে আমি ডাক্তার আদৃতকে ভুল বুঝলাম, কিন্তু ডাক্তার সানিয়া সেদিন কেন বলল ডাক্তার আদৃতের সাথে তার সম্পর্ক? তার মানে কি ডাক্তার আদৃত আর আমাকে ইচ্ছে করে আলাদা করে হয়েছিল? কি হয়েছে আখি? কি ভাবছ? কি হয়েছে ব্যাপারটা আমায় খুলে বলো প্লিজ। আপনি হাসপাতালে যান, আমার অন্য কাজ আছে। কথাটা বলে গাড়ি থেকে নেমে ছুটতে শুরু করলো। আদৃত কিছু না বুঝে তার পিছন ছুটে গেল। তার নাম ধরে ডাকছে, আখি কোথায় যাচ্ছ? আখি দাঁড়াও। আখি আদৃতের কোনো কিছু পিছুটাকে কান না দিয়ে একটা সিএনজি আটকিয়ে চলে গেল কোথাও। আদৃত এবার ছুটে তার গাড়ির কাছে এসে সিএনজিটার পিছু নিল, কিন্তু অর্ধেক রাস্তা গিয়ে গাড়িটা হারিয়ে ফেলল আদৃত। এদিকে বারবার আখিকে কল করলেও ধরছে না সে। আখিকে নিয়ে আদৃত ফিরেশানিতে পড়ে গেল। আখি সোজা গেল সানিয়ার বাড়িতে, কিন্তু সেখানে গিয়ে জানতে পারলো সানিয়ার বিয়ে গত 5 বছর আগেই হয়ে গেছে। আখি দেরি না করে তার শ্বশুরবাড়ির ঠিকানা নিল তার পরিবারের কাছ থেকে। এদিকে আদৃত তাকে কলের ওপর কল দিয়েই যাচ্ছে। এবার তো ফোন উঠালো আখি। কোথায় আছো আখি তুমি? আমি পাগলের মতো খুঁজে যাচ্ছি তোমায় সে কবে থেকে। আপনি আমাকে খুঁজবেন না, আমি ঠিক আছি, জরুরি কাজে এসেছি, পরে দেখা করছি আপনার সাথে। কি হয়েছে তা সোজাসুজি বলতেই তো পারো। বললাম তো, এসে বলছি আপনি হাসপাতাল যান। হুট করে কি এমন কাজে চলে গেলে যে আমাকে সাথে নেওয়া যেত না? অ্যাড্রেস বলো, আমি আসছি। না, এদিকটা আমি একাই সামলাবো। আখি কল কেটে দিল কথাগুলো বলে। আদৃত ভাবলেশহীন হয়ে রইল। আখি পৌঁছালো সানিয়ার শ্বশুর বাড়ি, কিন্তু সানিয়াকে সেখানেও পেল না। সানিয়া হাসপাতালে গেছে। আখি জানতে পারলো সানিয়ার স্বামীও একজন ডাক্তার, আর তাদের একটা মেয়ের সন্তানও আছে। আখি সানিয়ার শ্বশুর শাশুড়ির কাছ থেকে তার হাসপাতালের অ্যাড্রেস নিয়ে এবার বেরিয়ে গেল সেই উদ্দেশ্যে। রুগী দেখে লাঞ্চ টাইমে একটু রিল্যাক্স করছিল সানিয়া, তখনই তার কেবিনে প্রবেশ করলো আখি। আখিকে হঠাৎ এভাবে দেখে বেশ ঘাবড়ে গেল সানিয়া। অপ্রস্তুত হয়ে জিজ্ঞেস করলো, আখি তুমি এখানে? হ্যাঁ, আমি সত্য জানতে এসেছি। কিসের সত্য? আমতা করে বলল সানিয়া। কর্কশ স্বরে জবাব দিল আখি, কিসের সত্য বুঝো না?
ডাক্তার আদৃত আর তোমার সত্য। 6 বছর আগে যে ঢং করে ডাক্তার আদৃত আর আমায় দূর করেছিলে সে সত্য। আমি তোমায় আর আদৃতকে দূর করব কেন? আমি সেদিন কোনো ঢং করিনি। আসলে তাই। তবে ডাক্তার আদৃতের প্রতি এত ভালোবাসা দোহাই দিয়ে এখন ডাক্তার আদৃতকে ছেড়ে অন্যকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করছো কেমনে? আদৃত আমাকে ধোঁকা দিয়েছে, তাই আমি নিজের জীবনকে দ্বিতীয় সুযোগ দিয়েছি। কথাটা বলতে সানিয়ার গাল বরাবর কষে একটা থাপ্পড় বসিয়ে দেয় আঁখি। সাথে সাথে সানিয়ার ঠোঁটের এক পাশ কেটে রক্ত বেরিয়ে আসে। আঁখি এবার তার চুল মুঠো করে ধরে নিল। সানিয়া শত চেষ্টা করেও আঁখিকে না ছাড়াতে পারছে, আর না তো তাকে জিম্মি করে উঠতে পারছে। চিৎকার করতে শুরু করছে সানিয়া, কে আসো, বাঁচাও, এই গুন্ডি মেয়েটা আমায় মেরে ফেলছে। সত্যটা বল, নয়তো সত্যি মেরে ফেলবো। তুই আমাকে বলবি ডাক্তার আদৃতের মতো লোক তোকে ধোঁকা দিয়েছে আর আমি তা বিশ্বাস করব? বল সত্যটা, শাকচুন্নি। ততক্ষণে হাসপাতালের বেশ লোক সেখানে প্রবেশ করে গেল। অনেকে আঁখিকে ছাড়াতে এগিয়ে এলে পাশ থেকে পানির গ্লাস নিয়ে তার আগা ভেঙে সানিয়ার গলা বরাবর ধরে গর্জে বলল আঁখি, কেউ যদি এক পাও এগিয়েছ তবে এখানেই মুহূর্তের লাশ ফেলবো আমি। বলো সানিয়া, চুপচাপ নইলে। তুই আমায় ভালো করে জানিস, সেটা তোর গলা বরাবর ঢুকিয়ে দিতে দ্বিতীয়বার ভাববো না। আঁখির রাগ সম্পর্কে ভালো জানে সানিয়া। বর্তমানে আঁখির রক্তিম বর্ণ ধারণ করে থাকা চোখের দিকে তাকিয়ে আর সাহস জুটিয়ে উঠতে পারল না। প্রাণ বাঁচানোর চিন্তায় জিম্মি হলো আঁখির কাছে। বলছি আঁখি, আমি সত্যটা বলছি, আগে গ্লাসটা নামাও। নামাবো না, আগে বল। আপনারা প্লিজ যান, ব্যাপারটা আমি দেখছি। সানিয়া নিজের বদনাম না হওয়ার সুবিধায় সবাইকে বাইরে যেতে বললে সবাই কেবিনের বাইরে চলে গেল। এবার বলল সানিয়া, আসলে আঁখি, আমি তখন আদৃতকে অনেক ভালোবাসতাম। সুদর্শন থাকা সত্ত্বেও চরিত্রবান ছিল আদৃত। শালীন মার্জিত তার বাসা, গম্ভীর স্বভাব, অন্যায়কে কখনো প্রশ্রয় না দেওয়া সত্যবাদী ব্যক্তিত্বের অধিকারী ছিল আদৃত। এমন ছেলের প্রেমে কোনো মেয়েই না পড়বে। আদৃত বলতেই তো ভালোবাসার আরেক নাম ছিল, যাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিলাম আমিও। কিন্তু বাকি সকল মেয়েদের মতো সে আমাকেও পাত্তা দিত না। যেখানে ওর মনের অনেক বড় এক জায়গা জুড়ে বসবাস করে উঠতে সক্ষম হয়ে গিয়েছিলে তুমি, যা তুমি না জানলেও আমি ঠিকই জানতাম। আদৃতের প্রেম বিরহে কত পড়েছি তা শুধু আমি জানি। যখন আশাহত হয়ে মিটিয়ে পড়েছিলাম তখন আশার আলো হয়ে আসলো আদৃশ। আদৃশ জানতে পেরে গিয়েছিল আমি আদৃতকে ভালোবাসি। সেদিন আদৃশ আমাকে জানালো সে তোমাকে ভালোবাসে সেই প্রথম থেকেই। কিন্তু তুমি ভালোবাসো আদৃতকে, যে কোনো মূল্যেই আদৃশের তোমাকে চাই। এদিকে আমিও আদৃতকে খুব করে চাইছিলাম তখন। সে আমাকে আশ্বাস দিল, আমরা দুজন মিলে যদি তোমাদের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি করি তবে তোমরা আলাদা হয়ে যাবে আর আমরা দুজন নিজেদের ভালোবাসার কাঙ্ক্ষিত জন পেয়ে যাব। প্রথমত আমি আদৃশের কথায় রাজি হই না, কিন্তু আদৃশ আমাকে বোঝায় যে এছাড়া আমাদের আর কিছু করার নেই। তাই আদৃশের সাথে মিলে আমরা দুজন তোমাদের আলাদা করার প্ল্যান করি। সেদিন হাসপাতালে সংবর্ধনা অনুষ্ঠানে পায়ে ব্যথা আর পারিবারিক সমস্যার নাটক করে আদৃতকে এক কক্ষে নিজের সাথে আটকে রাখি। আর তখন সব কিছু আড়াল থেকে ভিডিও করে আদৃশ। তারপর তোমাকে তা দেখিয়ে তোমার শুভাকাঙ্ক্ষী বলে নিজেকে দাবি করে। তোমার মনে বিষ গুলে দিতে চাই আদৃতকে নিয়ে, কিন্তু তুমি তাতেও বিশ্বাস করছিলে না, বরং আদৃতের সাথে ব্যাপারটা নিয়ে সোজাসুজি কথা বলতে চাইছিলে। কিন্তু আদৃশ তোমাকে ঠেকাই এই বলে যে আদৃত তোমার কথা ভেবে আমাকে ভালোবাসার কথাটা স্বীকার করবে না। কথাটাই তুমি আটকাও এই ভেবে যে এখানে আদৃত তোমার কথা ভেবে কেন নিজের ভালোবাসার সম্পর্ক মেনে নিবে না। তোমাকে কোনো মতেই বিশ্বাস করানো যাচ্ছিল না, তাই তুমি আদৃতের সাথে দেখা করার আগেই আমি তোমার কাছে আসি। তার মানে সেদিন যে তুমি বলেছিলে ডাক্তার আদৃত তোমাকে ভালোবাসেন সেই কলেজ চলাকালীন সময় থেকে, তাই আমাকে পাত্তা দিতেন না উনি। কিন্তু আমাকে সত্যটা বলেননি বাচ্চা ভেবে। আমার মন ভাঙবে যাতে পড়ালেখা নষ্ট হবে আমার। তাছাড়া আমার বাবার সাথে ওনার বাবার বন্ধুত্বের সম্পর্ক, এতেও খারাপ হওয়ার সম্ভাবনা ছিল। যেহেতু আমি আমার
বাবার আদরের একমাত্র মেয়ে, কিন্তু ডাক্তার আদৃত তোমায় অনেক ভালোবাসেন। তোমাদের ব্যাপারে উনি এগুতে চান না, শুধু আমার কথা ভেবে। উনি কখনো আমাকে মেনে নেবেন না, আর আমার কারণে তোমাকেও কবু মেনে নেবেন না, তার কোনো নিশ্চয়তা ছিল না। এজন্য তুমি ভিক্ষা চাইতে এসেছিল ওনাকে আমার কাছে, যাতে আমি নিজে থেকে তোমাদের রাস্তা থেকে সরে দাঁড়াই। এর মানে এসব সকল কথাই বানোয়াট ছিল। তবে এই রেকর্ডিং ওটা কি ছিল যেটাতে আদৃত তোমাকে বলেছিলেন আমি শুধু তোমাকে ভালোবাসি সানিয়া। তবে আখি বাচ্চা মেয়ে, অনেক ভালোবাসে। আমি চাই না ওর এই বয়সে মন ভাঙুক, ও উল্টাপাল্টা কিছু করে বসো। তাই যতদিন আমি বিষয়টা ওকে বুঝিয়ে উঠতে না পারছি, ততদিন আমাদের ব্যাপার আর এগোবে না। হুবহু ওনার কণ্ঠের রেকর্ডিং কোথা থেকে এনেছো বলো? আমি আর আদৃশ মিলে একজন ভয়েস আর্টিস্টকে অনেক টাকা খাইয়ে আদৃতের কণ্ঠস্বর শুনিয়ে এমনটা করে উঠতে পেরেছিলাম। সে লোকটা প্রায় লোকেরই আওয়াজ নকল করতে পারত। শাকচুন্নি, ডাক্তার আদৃতকে আমার বিরুদ্ধে কি বুঝিয়েছিস তোরা বল? আদৃত তোমাকে এড়িয়ে চলতে চলতে একসময় তোমাকে ভালোবেসে গিয়েছিল। সে তা দেরিতে হলেও বুঝতে সক্ষম হয় অবশেষে। সেদিন অনুষ্ঠান পরে তোমাকে প্রপোজ করবে ভেবেছিল, কথাটা আমি জানতাম। আদৃত আমাকে আগেই বলেছিল, কিন্তু তার আগে আমি তাকে অভিনয় করে বন্ধ কক্ষে আটকে রেখেছিলাম নিজের সাথে। আর ততক্ষণে তুমি ওকে ভুল ভেবে গিয়েছিলে। সেদিন অনুষ্ঠানের পর সোজা বাড়ি চলে যায় আদৃত। হয়তো নিজের অনেক ক্লান্তি ছিল, আর তুমি ভুল বোঝা থেকে ওর সাথে আর সেদিন কথা বলোনি, যাতে আমাদের জন্যই ভালো হয়েছিল। আমরা সেই অল্প সময়ে তোমার মনের ভুলের পাহাড় গড়ে তুলেছিলাম। আর পরদিন আদৃত তোমাকে এক জায়গায় ডাকায় তোমাকে প্রপোজ করবে বলে, কিন্তু তোমাকে জানিয়েছিল শুধু দেখা করতে চাই। ঠিক তখন আমি ওকে তোমার আর আদৃশের একটা ভিডিও দেখাই, যেটাতে তুমি আদৃশকে জড়িয়ে ধরে কাঁদছিলে। আদৃত আর আমার ব্যাপারে সব কিছু জানার পর ভিডিওটা আমি পিছন থেকে করেছিলাম। বিদায় এমন হয়েছে যে তুমি আদৃশকে মুখে সুখে আলিঙ্গন করছো। ভিডিওটা দেখে আদৃতের মাথায় মুহূর্তেই রক্ত ছাপে। সেদিন যেমন তোমার অল্প হাত ধরে টান দেওয়া নিয়ে আদৃশের হাত ভাঙতে এসেছিল, তেমনটাই ভিডিওটা দেখে আদৃশকে মারতে চলে যাচ্ছিল আদৃত। তখন আমার একটা কথাই ও থমকে দাঁড়িয়েছিল, আখি তোমাকে ভালোবাসে না আদৃত, তুমি শুধু ওর মনের ভুল ছিলে। বিষয়টা বুঝে যেতে ও অনেক দেরি করে ফেলেছে। ও আদৃশকে ভালোবাসে। অবশেষে বুঝতে পেরে এখন তোমাকে নিয়ে অনুশোচনায় বকছে, কারণ এতদিন তোমার পিছন গুড় করেছে। তোমার চোখে নাকি নিজের জন্য ভালোবাসা দেখতে পেয়েছে, কিন্তু সে এখন উপলব্ধি করতে পেরেছে যে তোমাকে ভালোবাসে না, কিন্তু তোমাকে অনেক সম্মান করে। তোমার মন ভাঙার শক্তি জুটিয়ে উঠতে পারছে না। কথাগুলো শুনেও একদমই বিশ্বাস করেনি, বরং সেদিন আমি কোনো মেয়ে না হলে হয়তো প্রাণে মেরে ফেলতো। তাই তাকে বিশ্বাস করানোর জন্য তোমাকে সেদিন তার সামনাসামনি আনাই। আর আমার কথা মতো আমার হয়ে সেদিন তুমি তাকে বলেছো যে তুমি ওকে ভালোবাসো না, ও শুধু তোমার মনের ভুল ছিল। তুমি আদৃশকে ভালোবাসো। ও তারপরে বিশ্বাস করতে না চাইলে তুমি ওকে বিশ্বাস করতে বাধ্য করেছো সেদিন, ওটা ভেবে যে ও শুধু তোমার জন্য নিজের ভালোবাসার অসম্মান করছে। তবে এসব করে আদৃশ তোমাকে পেয়ে যেতে পারলেও আদৃতকে আমি নিজের করে পেতে পারিনি। ও কাউকে না জানিয়ে আমেরিকা চলে যায় হুট করে একদিন, তারপর আর যোগাযোগই রাখেনি। শালি, আজ তোকে আমি মেরেই ফেলবো। তোরা দুইটা মিলে আমাদের সাজানো স্বপ্নগুলো সব চুরমার করে দিলে। তোকে তো আমি মেরেই ফেলবো। আখি এবার রেগে গিয়ে সানিয়াকে বেশ মারলো। ততক্ষণে সেখানে পুলিশ এসে গেল। হাসপাতাল কর্তৃপক্ষও পুলিশ জানিয়েছে। ডাক্তার আখি এভাবে যে কারো কেবিনে ঢুকে আপনি তাকে মারধর করতে পারবেন না। আপনাকে আমাদের গ্রেপ্তার করতে হবে। যা এবার জেলের ভাত খা। চুপচাপ পুলিশকে যেতে বল। এই দেখ, ফোনে তোর সকল কথা রেকর্ড করেছি। বুঝতেই তো পারছিস মানুষকে ফ্রড কেসে জেলে যাবে। আর আমার ক্ষমতা সম্পর্কেও ভালো জানিস। তোর লাইসেন্স ক্যান্সেল করিয়ে দিতেও সময় লাগবে না আমার। আমাকে খেপাস না, জানিসই তো আমি কি জিনিস। চলে যেতে বল পুলিশকে। আখি সানিয়ার পাশে ছিল তখন। তাকে দাঁত কটমট করে কথাগুলো বললে সানিয়া ভয় পেয়ে গেল। আখি যে নিজের আসল রূপে চলে এলে এক ধরনের সাইকোতে পরিণত হয় তা সে জানে। তাই আর সুযোগ না নিয়ে বিষয়টা রফাদফা করার চেষ্টা করে। ইন্সপেক্টর সাহেব, আপনারা চলে যান। আমি আখির বিরুদ্ধে কোনো কেস করছি না।
আপনি ভয় পেলে হবে না তো, আমরা আছি। আরে আপনারা জানতো আমাদের আপনাদের প্রয়োজন নেই এখন। অতঃপর পুলিশ চলে যায়। তোরটা না হয় পরে দেখবো সানিয়া, আগে আদৃশের বাঘটা দিয়ে আসি। সানিয়াকে আরেকটা জোরালো থাপ্পড় মেরে ফ্লোরে ফেলে বেরিয়ে আসে সেখান থেকে আঁখি। অতিরিক্ত রাগে তার হাত পা একরকম কাঁপছিল তখন। হাসপাতালের বাইরের একটা দোকান থেকে পানি কিনে খেয়ে নিল রাগ দমনের সুবিধার্থে। অতঃপর আদৃশের উদ্দেশ্যে যেতে নিলে কল আসলো আবার আদ্রিতে। নাম্বারটা দেখতে বুক মুচুর দিয়ে উঠল। যার জন্য এত কিছু করলো তার জন্যই তো কিছু করা হয়ে উঠল না আখির। নিজের থেকে আদৃতকেই বেশি অসহায় মনে হচ্ছে তার, যে আজ অবধি আখিরই পথ সে বসে আছে। লোকটা কতটা ভালোবাসলে এমন কিছু করে যেতে পারে। হয়তো সে ভালোবাসার পরিমাণ করে ওঠার সামর্থ্য আখির নেই। বর্তমানে এসব কিছুই আখি আদৃতকে জানাতে চায় না, তাই নিজেকে ঠিক রাখার চেষ্টা করে ফোন ধরল। কি হয়েছে ডাক্তার আদৃত? কোথায় তুমি? আসছো না কেন এত সময় ধরে? আমি এখন আসবো না, জরুরি কাজ আছে। তোমাকে এখনই আসতে হবে আখি। আমাদের হাসপাতালের বেশ পাশে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক ইমার্জেন্সি। এখানে ডাক্তারদের কমতি পড়েছে, তুমি জলদি এসো। আচ্ছা ঠিক আছে, আসছে। আখির কাছে তার অনুভূতির উপরে তার দায়িত্বের অবস্থান, তাই বর্তমানে হাসপাতালেই ছুটে গেল। অনেক খোঁজাখুঁজির পর জিসান পেল আমিনুলের ঢাকার বাড়ির ঠিকানা। আশার আলো খুঁজে পেল সে। আমিনুলের বাড়ি অবধি পৌঁছালে নিশ্চয়ই তাহমিনা অবধিও সহজেই পৌঁছা যেতে পারা যাবে। হাসপাতালে অনেক তোড়জোড় শুরু হয়েছে। অনেক ইমার্জেন্সি দেখার পর ক্লান্ত হয়ে নিজের দিকে হাঁটা ধরল আখি। প্রতিমতে আদৃতের কেবিন। কেন জানি মন টানলো সেদিকটায়। মনের টানে সাড়া দিয়ে ঢুকে গেল সেই কেবিনে। আদৃত এখনো কেবিনে ফিরেনি। আখি কেবিনে একটা চেয়ারে এসে বসলো। আদৃতের সান্নিধ্যে মনের প্রশান্তিতে সেই 6 বছর আগেও পেত আখি। আজ কেবিনে আদৃত না থাকলেও তার গায়ের ঘ্রাণ যেন স্পষ্ট নিতে পারছে সে। বিষাদে মন ছেয়ে আছে। একটা ভুল পদক্ষেপ ভালোবাসার মানুষটাকে ভুল পরিণাম স্বরূপ 6টা বছর নাশ হয়ে গেল তার। কিছুই শেষ হয়ে গেল। আখির হঠাৎ চোখ গেল আদৃতের হ্যান্ডব্যাগের ওপর। ব্যাগের চেন খোলা, হয়তো তাড়াহুড়োয় খোলা রেখেই চলে গেছে। ব্যাগের ভেতর থেকে উঁকি মেরে আছে একটা ডায়েরি। আখির কৌতূহল জন্মালো তাতে। এমনি কারো জিনিসে কখনো না বলে হাত দেয় না। আদৃতের ক্ষেত্রেও ফর্মালিটি করেনি সে, তাই ওটা হাতে নিয়ে নিল। প্রথম পৃষ্ঠায় বড় অক্ষরে লেখা সুখ পাখি, নিচে ছোট আকারে লেখা আমার হিটলার আখি। আখি আলতো করে হাত বুলাতে লেখাগুলো উপর আন্দাজ করতে পারলো কেবিনে কেউ আসছে। তখনই তাই ডায়েরিটা খুব গোপনে লুকিয়ে নিল তার কাপড়ের নিচে। আরে আখি, কখন আসলে এখানে? এই তো একটু আগে। তা বলো, কোথায় গিয়েছিলে? তুমি জানো আমি কতটা পেরেশানিতে ছিলাম তোমাকে নিয়ে। এত ভাবেন কেন আমাকে নিয়ে? আমি কে হই আপনার? সব কিছু কি শুধু বলে বোঝাতে হবে আখি? বুঝে নেওয়ার ব্যর্থতার বছরের পর বছর কাটিয়ে দেওয়া থেকে তো মুখে বলাই শ্রেয়। মানেটা কি বুঝে নেওয়ার চেষ্টা করা যায় না? ছলছল চোখে আখির বলা কথাটা আদৃতকে আরো অস্থির করে তুলল। আদৃত ছুটে গেল আখির পাশে। কি হয়েছে আখি, বলো আমায়। তুমি ঠিক আছো তো? এ কি, তোমার হাতে কি হয়েছে? অনেকটা কেটে আছে, রক্ত শুকিয়ে গেছে। কি হয়েছে তোমার? কোথায় গিয়েছিলে? দেখি, বসো, আমি তোমার ফার্স্ট এইড আনি। তখন সানিয়াকে মার ধরে আখির হাতের কুনিয়ের নিচে অংশে অনেকটা কেটে গিয়েছিল আখির। আদৃত এবার বেগতিক হয়ে ফার্স্ট এইড বক্স এনে আখির ক্ষততে ওষুধ লাগাতে শুরু করেছে। আখি অপলকে তাকিয়ে আছে তার দিকে। এখনো ততটাই ভালোবাসা উপলব্ধি করতে পারছি যতটা 6 বছর আগে করতাম আপনার এই চোখে নিজের জন্য। তবে কেন আমি তা তখন অবিশ্বাস করে গেলাম। আজ যে বড্ড ইচ্ছে করছে ডাক্তার সাহেব আপনাকে জড়িয়ে ধরি, চিৎকার করে কেঁদে বলি যে ওরা আমাদের ঠকিয়েছে, আমাদের ভালোবাসা ভুলের নিচে চাপা দিয়েছে ওরা। তুমি বড্ড বেখেয়ালি, এখনো বাচ্চামো যায়নি তোমার।
ওপর থেকে শাসন করার তো কেউ নেই, তাই এমন। আপনি তো খুব শাসন করতেন, এখন কেন ছেড়ে দিলেন? অধিকারটা কি আদৌ আছে? ধরে রাখতে জানলে কখনো কিছু হারায় না। কথাটা বলে আঁখি উঠে চলে গেল। ডায়েরিটা এমনভাবে লুকালো যাতে আদ্রিত আর না দেখতে পায়। আদ্রিতে বুঝে উঠতে পারল না আঁখির কথার মানে। জিসান পৌঁছালো আমিনুলের বাড়িতে। কিছুটা হতাশ হলো সেখানে গিয়েও, কিন্তু পুরো খালি হাতে তো ফেরেনি সে। সেখানে গিয়ে আমিনুলের পরিবারকে জেরা করে জিসান অতঃপর সকল তথ্য জানতে পায় তার বাবার কাছে। মিস্টার নজরুল, আপনিই তো আমিনুলের বাবা। আমিনুল যশোরে দ্বিতীয় বিয়ে করে থাকতো, কথাটা কি আপনি কবে থেকে জানতেন? বাবা ও যশোরে একটা ভালো জব পেয়েছে বলেছিল, সেখানে থাকতো, মাঝে মধ্যে টাকা পাঠাতো। কিন্তু 1 বছর পর জানতে পারলাম ও তারই স্ত্রী নীলিমার দুঃসম্পর্কের বোন হৃদুকে বিয়ে করে নিয়ে সেখানে থাকছে। কথাটা শুনেই নীলিমা আয়ত্তের বাইরে চলে যায়, আমাদের না জানিয়ে সেখানে গিয়ে ঝগড়াঝাটি করে। হৃদু না তাহমিনা? না বাবা, হৃদুই। আপনি এত শিওর কি করে যে মেয়েটার নাম হৃদু? ওই মেয়েটা নীলিমার দুঃসম্পর্কের বোন ছিল। কোনো এক কাজে কয়েকদিনের জন্য থাকতে এসেছিল আমাদের এখানে, কিন্তু কয়েকদিন গেলে নীলিমা নিজেই তাকে ঘর থেকে বের করে দেয়, তার উপর এক প্রকার জোর খাটিয়ে, যাতে আমরা অবাক হই। আর তারপর তো জানতে পারি এমন লোকে বিয়ে করেছে। ঋতুর কি কোনো ছবি হবে আপনাদের কাছে? না বাবা, ও মানুষের সাথে মিশত কম, ছবিও উঠাতো না। ওর বাড়ির ঠিকানা আছে? হ্যাঁ, ওর বাড়ির ঠিকানা বলতে পারবো। ঠিক আছে, ঠিকানাটা লিখে দিন আমায়। আর হ্যাঁ, ওকে যে আমিনুল বিয়ে করেছে খবরটা কে দিয়েছে আপনাকে? ওর বাবা নিজেই ফোন করে। ও, ওর নিজের বাবা জানিয়েছেন আপনাকে বিষয়টা? হ্যাঁ বাবা, আর এটাও বলেছেন ওনার মেয়ের মানসিক অবস্থা ভালো নয়, পারলো কোনো পদক্ষেপ নিতে ওর বিরুদ্ধে। ওনার কথার মানে আমি কিছুই বুঝতে পারিনি তখন। আজ আর আদৃশের ওখানে যেতে চায়নি আঁখি। সারাদিনের কাজে বেশ ক্লান্ত সে। আদৃশের সামনা করতে হলে অনেক শক্তির প্রয়োজন হবে তার। এদিকে ভেবে পাচ্ছে না আদৃতকে কী সব জানানো উচিত। সব কিছু শুনে কি প্রতিক্রিয়া করবে সে? সে কি সব কিছু সহ্য করে উঠতে পারবে? মেনে নেবে কি সব কিছু স্বাভাবিকভাবে, নাকি সৃষ্ট করবে কোনো ধ্বংসের তাণ্ডব? আদৃতকে নিয়ে তো এক প্রকার ভয় হয় আঁখির। রাগ তার প্রচুর। হুটহাট চলে না আসলেও যখন আসে তখন ভয়ঙ্কর রূপ ধারণ করে আদৃত। তাতে নিজের ক্ষতি হবে কি না সেই বিষয়ে কোনো হুঁশ থাকে না তার। তাই এত ভাবছে আঁখি, বিষয়টা কি আদৌ জানানো উচিত হবে আদৃতকে? অনেক ভাবার পর সিদ্ধান্ত নেয় আঁখি আদৃতকে জানাবে সব কিছু। আদৃতকে কক্ষে না ফেলে খোঁজ নিয়ে জানতে পারে আদৃত ছাদে, তাই সেদিকটায় যায়। ছাদে প্রবেশ করতে থমকে যায় আঁখি। সামনে চলমান দৃশ্য চোখে ভাসতে রিঙ্কি একটা শার্ট নাইটি পরে জড়িয়ে ধরেছে আদৃতকে, জোরে জোরে বলছে, আই লাভ ইউ আদৃত, আই লাভ ইউ। আদৃত তাকে সাথে সাথে টান দিয়ে ছাড়িয়ে বেশ কর্কশ গলায় বলল, আমি তোমাকে ভালোবাসি না রিঙ্কি। বুঝো না কেন? ভালোই ভালোই বলছি, আমেরিকা চলে যাও। আমি তোমার টিকিট বুক করে দিয়েছি, কাল রাতে ফ্লাইট। আমি যাব না। তুমি বলো আমার মধ্যে কী কমতি আছে যার জন্য তুমি আমাকে ভালোবাসো না? ওই ডিভোর্সির মধ্যে কি পেয়েছো যে দিনরাত ওর পিছন পড়ে থাকো? ও এমন কি দিবে তোমায় যা আমি দিতে পারবো না? নাকি রাত কাটাই তোমার সাথে, তাই ওর শরীরের মায়া ছাড়তে পারছো না? রিঙ্কি গর্জে উঠে হাত উঁচুতে উঠিয়ে নিলেও রিঙ্কির গালে থাপ্পড় বসিয়ে দিয়ে উঠতে পারে না। আমি কোনো মেয়ের গায়ে হাত তুলি না, নইলে আঁখিকে অসম্মান করার শাস্তি কতটা ভয়াবহ হতে পারত বুঝিয়ে দিতাম তোমায় আজ। কাল রাতে বাড়ি ফিরে যেন আমি তোমাকে না দেখি, নইলে ভালো হবে না। আদৃত চলে আসতে নিলে আঁখিকে দেখতে পেল। আঁখি, তুমি এখানে? ওই আসলে খাবার দেওয়া হয়ে গেছে, নিচে ডাকতে আসছিলাম। আঁখি কিছুই শুনে বা দেখেনি এমন ভাব করে চলে গেল সামনে থেকে।
আখি কিছু শোনেনি তো? রিঙ্কির কথাগুলো যদি শুনে থাকে তবে নিশ্চিত খুব কষ্ট পাবে। মনে যা আমি মেনে নিতে পারবো না। আখি চলে আসলো নিজের কক্ষে। আজ 6 বছর পর আদ্রিতকে নিয়ে সেই জ্বলন অনুভব করতে পারল। মনে যা 6 বছর আগে কোনো মেয়ের সাথে আদ্রিতকে দেখলে হতো আখির। প্রথম ভালোবাসা কখনো ভোলা যায় না। হয়তো জীবন চলতে গিয়ে তাকে মনের এক কোণে ধামাচাপা দিয়ে রেখে দেওয়ার প্রচেষ্টা করে ব্যর্থ প্রেমিকগণ। আখিও তো তাই করেছিল। কিন্তু অপ্রিয় এক তিক্ত সুপ্ত আদ্রিতের প্রতি তার সেই সুপ্ত অনুভূতি যেন আবারও জাগিয়ে তুলল। অনুভূতির মাত্রা জাগের মতো এত প্রখর না হলেও কম কোথায়। কিন্তু সর্বনাশা আরেকটা সত্য পিছু টানছে আখিকে। আখির সাথে যে আদ্রিসের নাম জুড়ে গেছে। ডিভোর্স নামক কলঙ্ক নিয়ে বেঁচে থাকা আখি যে কি করে আদ্রিতের পবিত্র জীবনে দাগ মাখাতে পারে। রিঙ্কির কথা বলা কথাটা বড্ড আসর কেটে গেছে আখির মনে মুহূর্তে। না, আখি সেই সত্য আর বর্তমানে আদ্রিতকে জানাবে না। যদি আদ্রিত এখনও তাকে ভালোবেসে থাকে, যদি তাকে আবারও ফিরে পেতে চায়, তখন কিভাবে ফিরবে আখি তার জীবনে এই কলঙ্ক সহিত? কাজের লোকগুলো কাজ ছেড়ে চলে গেছে। তার কারণ এখন অবধি বুঝে উঠতে পারেনি আদ্রিস। শুভ্র তার শাশুড়ি মা রিহানকে নিয়ে আজ বেশ সকালে হাঁটতে বেরিয়েছে। বাড়ির প্রবেশ দ্বার দিয়ে ঢুকছিল তারা। আদ্রিস তার রুমে ছিল। তখনই আদিলদের কক্ষ থেকে রিদিকার চিৎকার শোনা যায়। আদ্রিস, বাঁচাও আমায়, বাঁচাও। চিৎকার শুনে আদ্রিস আর বাকি সবাই ছুটে যায় সেদিকে। আদ্রিস দরজায় লাথি মারছে আর ডাকছে রিদিকাকে, কিন্তু ভিতরে থেকে দরজা আটকানো, শুধু রিদিকার চিৎকার শোনা যাচ্ছে। আদ্রিস, বাঁচাও আমায়। আদিল ভাইয়া প্লিজ, আমার এত বড় সর্বনাশ করবেন না। আদ্রিস লাথি দিয়েই যাচ্ছে রিদিকাকে ডেকে ডেকে। হঠাৎ দরজা খুলে রিদিকা এসে জাপটে ধরল তাকে। আদ্রিস তাকে চটফট নিজের থেকে ছাড়িয়ে দেখতে পেল তার ব্লাউজের বিভিন্ন অংশ ছেঁড়া, সাথে নখের আঁচড়, চুলগুলো উস্কো খুস্কো। এক প্রকার কাঁপছে রিদিকা। পিছনে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে আদিল। পেরেশানিতে জিজ্ঞেস করলো আদ্রিস, কি হয়েছে রিদিকা? তোমার এই হাল কেমনে হলো? আদিল ভাইয়া বেশ কয়েকদিন থেকে আমার উপর কোনো নজর দিয়ে রেখেছিলেন। আমি ব্যাপারটা বুঝতে পারলে ওনাকে এড়িয়ে চলতে শুরু করি। কিন্তু আজ ঘর খালি পেয়ে আমাকে ফন্দি করে নিজের কক্ষে ডাকালেন। বললেন নাকি সুব্রতা আপু বাইরে। এদিকে উনি ওনার ওয়ালেট খুঁজে পাচ্ছেন না, একটু খুঁজে দিতে। আর সেই সুযোগে দরজা লাগিয়ে উনি আমার সাথে। এরপর আর কিছু না বলতে পেরে হু হু করে কান্না করে দেয় রিদিকা। আদ্রিসের শরীর জ্বলে উঠে অল্পতেই। সম্পর্কের সীমা লঙ্ঘন করে তেড়ে গিয়ে বড় ভাইয়ের গালে থাপ্পড় বসিয়ে দেয় আদ্রিস। প্রবল ঘুষিতে তাকে আছড়ে ফেলে ফ্লোরে। আদিল এতটাই হতভম্ব হয়ে এমন কিছুর বিপরীতে প্রতিক্রিয়া কী করা উচিত ভেবে বের করে উঠতে পারছে না। শুধু চোখ বেয়ে জোরে চলেছে তার জলস্রোত। আদ্রিস আবারও আদিলকে মারতে গেলে সুব্রতা এসেই আদ্রিসের গায়ে হুমড়ি খেয়ে পড়ল। আদ্রিস, বিশ্বাস করো, আদিল এমনটা করতে পারে না। তুমি তো ওকে ছোটবেলা থেকে চিনো। ও এমন নয়, প্লিজ ওকে মেরো না। আর ও তোমার বড় ভাই। এই রিদিকা মিথ্যা বলছে। মিথ্যুক আর অন্যায়কারী তো তোরা। মানুষের খেয়ে মানুষের পরে মানুষের পিছনে ছুরি চালাবে। আজ তোদের আসল অবস্থায় দেখিয়ে দেব আমি। কথাগুলো বলে সুব্রতাকে লাথি দিয়ে ফাঁসে ফেলে আদিলকে ফ্লোর থেকে তুলে আবারও মারার জন্য হাত উঠালে সেই হাত পাকড়াও করল আখি। আখি আদ্রিসকে কিছু করে ওঠার সুযোগ না দিয়ে তার দুই গাল বরাবর 6 থেকে 7টা থাপ্পড় বসালো। তারপর তাকে কয়েকটা ঘুষি দিয়ে ফ্লোরে ফেলে দিল। আদ্রিস এবার অতিরিক্ত খেপে গেল। তেড়ে এসে আখিকে থাপ্পড় বসাবে তার আগে তার হাত পিছন দিকে মুড়ে নেয় আখি। ওপর হাত দিয়ে আখিকে পাকড়াও করতে চাইলে সে হাতও মুড়ে ধরে আখি। আখি আর আদ্রিসের বেশ কড়া টক্কর পড়েছে। আদ্রিস বেশ বলিষ্ঠ হলেও আখির দক্ষতার সাথে পেরে উঠছে না। আদ্রিস নিজেকে ছাড়ানোর চেষ্টা করে দাঁত কটমট করে বলতে লাগলো, আখি, ভালো হবে না, ছেড়ে দাও আমায়। তুমিও নিজের সীমা লঙ্ঘন করে গেছো, তোমাকেও আমি ছাড়ব না।
আখি এবার হাত ছেড়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, যাতে ওয়ারড্রোবের এক কোণে আদৃশের কপাল কেটে কপালের এক পাশ বেশ কেটে গেল। এবার হৃদিকে আক্রমণ করলো আখির উপর। তোর সাহস কি করে হলো আখি, আমার আদৃশকে এভাবে মারার? হৃদিকে এসে আখিকে থাপ্পড় মারতে নিলে আখি ইচ্ছে মতো বেশ কটা থাপ্পড় মেরে তাকে ফ্লোরে ফেলে দিয়ে কয়েকটা লাথিও মারল। আদৃশ আবার আখিকে জব্দ করতে আসলে আখি তাকেও আরও কয়েকটা ঘুষি দিয়ে ফেলে দিয়ে চেঁচিয়ে বলে উঠল, কি মনে করেছিস তোরা, নোংরার দল? আখির সাথে পেরে যাবি? কি করে ভুলে যেতে পারিস তোরা আমি আখি সব কিছু জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখি? তোদের তো এখনই মেরে ফেলতে মন চাইছে, কিন্তু মারব না, কারণ তোদের সহজ মৃত্যু আর যেই হোক আখি মেনে নিতে পারবে না। তোদের হাল তো এমন হবে যে রোজ মরার জন্য প্রার্থনা করেও মরতে পারবি না। আজ তুমি একজন মেয়ে আর কখনো আমার স্ত্রী ছিলে ভেবে ছেড়ে দিচ্ছি আখি, নইলে আজ এখান থেকে বেশি ফিরতে না তুমি। তোমাকে প্রাণে ছেড়ে দিলেও ভেবো না তুমি ছাড় পাবে। কেস করবো আমি তোমার নামে। লোকের ঘরে ঢুকে তাদের প্রাণে মারার চেষ্টা করেছো তুমি, দেখি এবার ডাক্তারি লাইসেন্স কি করে আটকাও। ভুলো না আমিও উকিল। উফ, যা লম্পট উকিল, ডাক্তারি লাইসেন্স তোর বউয়ের মতো সস্তা দ্রব্য না যে চাইলে তাকে নিয়ে খেলা করবি, আমাকে কেসের ভয় দেখাস। আরে তোর উপর তো কেস করার সামর্থ্য থাকা সত্ত্বেও করিনি আমি, কারণ তোর পরিণতি আমি অনেক ভয়াবহ ভেবে রেখেছি। শুকরিয়া কর আল্লাহর কাছে যে তুই এখনও জীবিত আছিস, কিন্তু মনে রাখিস তোর ধ্বংস আমার হাতেই হবে। আমাকে আমার ভালোবাসা আমার ডাক্তার আদ্রিদের কাছ থেকে দূর করার পরিণাম তো তোকে ভোগ করতেই হবে। আদ্রিতের কাছ থেকে দূর করেছি মানে? আমতা করে বলল আদ্রিস। ভালো সাজছিস লম্পট, তুই কি মনে করেছিলি আমি কখনো জানতে পারবো না? মনে রাখিস আদ্রিস, তুই কার সাথে খেলা করেছিস, তোর এমন অবস্থা করব যে মৃত্যুর আশায় তুই আফসোস করবি। চলো মা, ভাইয়া আপু এখানে আর থাকতে হবে না তোমাদের, তোমার ভাই আর আপুকে নিয়ে যাও, আমার মা কোথাও যাবে না। আখি কথাটা জবাব দেওয়ার আগে মা বলে উঠলেন, বাবারে তোর কামাই খেয়ে বেঁচে থাকার চেয়ে ভিক্ষে করে খাওয়াটাই সম্মানের হবে আমার কাছে। চল আখি মা, আমায়ও নিয়ে চল, তোরা নিজেদের কাপড় চোপড় গুছিয়ে নিয়ে চলে আয়। না মা, এই স্বার্থপরের দেওয়া কিছুই তোমাদের নিতে হবে না, আমি বেঁচে থাকতে তোমাদের কোনো কিছুর কমতি রাখবো না, শুধু আমার সাথে চলো। চলে যাবার আগে আরেকবার ভেবে নাও মা, একবার গেলে কিন্তু আর ফিরতে পারবে না। আল্লাহ যেন মরার আগে তোর মুখ না দেখান। তাচ্ছিল্য করে কথাটা বলে মা সবার আগে হাঁটা দৌড়লেন। কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল আদিল। সুব্রতা রিহানকে কোলে নিয়ে বেরিয়ে গেল। সবশেষে আদ্রিস আর হৃদিকার দিকে কোনদিন চোখে তাকিয়ে চলে গেল আখিও। ড্রয়িং রুমে বসে কান্না করে যাচ্ছেন জাহানারা রহমান, পাশে বসে আছে আদিল সুব্রতা। রিহান আশেপাশে দূরে খেলা করছে। কি হয়েছে মা? কয়েকদিন থেকে আমি লক্ষ্য করছি তোমরা কেউই আমার সাথে তেমন যোগাযোগ রাখতে চাইছিলে না, আর আজ এমনটা, বলো না আমায় কি হয়েছে? আজ তোমাকে সব বলবো আখি, আজ আর ভয় নেই আমাদের। বলো আপু। সব কিছু হৃদিকাই করছিল। সেদিন ইচ্ছে করে আমার পায়ে গরম তরকারি ফেলে দেয়, কিন্তু তখনই আদ্রিসের গাড়ির শব্দ পেয়ে আমাদের অবাক করে দিয়ে নিজের হাতে গরম তরকারি ফেলে দেয়, নিজের গালে নিজে থাপ্পড় মারে, তারপর আদ্রিসকে আসতে দেখে হাউমাউ করে কান্না করে মায়ের পায়ে পড়ে যায় আর আমাদের আদ্রিসের চোখে খারাপ প্রমাণ করে। সেদিন আদ্রিস আমাদের উপর বিশ্বাস করেনি। তারপর থেকে আদ্রিস যখনই বাড়ি থাকতো না, ও আমাদের দিয়ে অনেক কাজ করাতে চাইতো, আমাদের সাথে খারাপ আচরণ করত। একদিন আমি প্রতিবাদ করতে গেলে আমাদের রিহানের গলায় ছুরি বসিয়ে দেয়, বলে কিনা ওর সাথে লাগতে এলে কখন কোথায় রিহানকে লাশ বানিয়ে ফেলে দিবে তার কোনো নিশ্চয়তা নেই। কথাটা বলেই রিহানকে বেশ জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমরা চাইলেও তার বিরুদ্ধে কিছু করতে পারতাম না, কারণ আদ্রিস তার কথাই ছিল।
উল্টা আমাদেরই দোষারোপ করত। তুমি চলে আসার পরদিনই বাড়ির সকল সিসিটিভি ও নিজেই খুলে নিজেকে আদৃশকে এই বলে যে ওর এসব ভালো লাগে না, সবসময় নজরবন্দি লাগে, যাতে ওর বিরুদ্ধে চাইলেও প্রমাণ রাখতে পারতাম না আমরা। তাছাড়া ভয় পেতাম ও কথায় কথায় ছুরি এটা ওটা নিয়ে মারতে আমাদের। একদিন আদৃশকে ওর কক্ষে রেখে ওকে চ্যালেঞ্জ করে আদৃশকে বলতে গিয়েছিলাম সব কিছুই, কিন্তু তখনই ও নিজের হাতে মায়ের হাত জোর করে তার মাথায় আদৃশকে বোঝালো আমরা ওর উপর অত্যাচার করি। আমাদের না থাকার জায়গা ছিল না নিজেদের হয়ে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা। হয়তো নিজেদের বাঁচানোর চেষ্টা করতাম, লুকিয়ে ওর কার্যকলাপ ভিডিও করতে পারতাম, কিন্তু এসব কিছুরই কোনো সুযোগ দেয়নি আমাদের। অনেক চালাক রীতিকেও এক ধরনের পাগল যে নিজের কাজ করিয়ে নেওয়ার জন্য নিজেকেই আঘাত করতে পারে। তাকে কেউ কীভাবে ভয় পাবে না? কাজের লোকগুলোর সাথে এমনটা করতো। একদিন ওদের খুব মারে, তারপর কাজ ছেড়ে চলে যেতে বাধ্য করে। ওরাও চলে যায়। অতঃপর আমরা ঘরের কাজের লোকদের মতো সারাদিন খাটতাম। আজকে কি হয়েছিল? আজ আমি নিজের কক্ষেই ছিলাম। কিছু কাজে বেরোনো ছিল শুধু। সুব্রতা ফিরে আসার অপেক্ষা করছিলাম শুধু। কিন্তু তখন হঠাৎ রিদিকে আমার কক্ষে প্রবেশ করে দরজা লাগিয়ে দিয়ে নিজেই নিজের কাপড় ছেড়ে চিৎকার করতে থাকে। আমার বোধগম্য কোনো কথা যাওয়ার আগে সব কিছু ঘটে যায়। আমার কপাল এতই ভালো যে নিজেরই ছোট ভাইয়ের হাতে মার খেতে হলো। কপাল আমার না, ওই আদৃশের খারাপ যে আপনার মতো একজন আদর্শ মানুষের গায়ে হাত তুলেছে। আমার তো খারাপ একটা বিষয় লাগছে যে এত কিছু হয়ে গেল আর তোমরা আমাকে কিছুই বললে না। আমি বলতে চেয়েছিলাম আখি, কিন্তু রিদিকা প্রায় সময় আমাদের উপর নজর রাখত। পরিষ্কারভাবে আমাদের বলেছিল যদি আমরা তোমার সাথে কোনো যোগাযোগ রাখি তবে আমাদের সাথে তোমারও খারাপ করবে, আর সবার প্রথম ও রিহানকে মারবে। যে মেয়ে আদৃশের মতো তোমার পাগল প্রেমিককে বশ করতে পারে, মা পাগল ছেলেকে নিজের আঁচলে বেঁধে নিতে পারে, ভাইয়ের ভক্ত ভাইকে তার শত্রু বানিয়ে দিতে পারে, তাকে ভয় কি করে পেতাম না বলো? ভয় তো ওকেও পেতে হবে, আর কাউকে না পেলেও আল্লাহ তাআলা, আর তারপরে আর একজনকে মানে তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে না আপু। তোমরা এখন আমার কাছে নিরাপদে আছো, আর আমার কোনো ভয় নেই। ভয় তো এবার ওই হৃদিকার পাওয়ার পালা। আমি কখনো ভাবিনি যাকে আমি কিছু ভাবতাম সে নাগিন বেরোবে। যতটুকু আমার ডাক্তারি দক্ষতা বলে পাগলামি তো হুট করে মাথায় ছড়ার নয়, তার উৎপত্তি প্রায় থাকে অতীত জুড়ে। হৃদিকার ইতিহাস খুলে দেখতে হবে এবার। শুধু মানুষের ইতিহাস তুলে ধরো, নিজের ফিউচার নিয়ে ভাবতে হবে না? আরে ডাক্তার সাহেব আপনি আসুন। হ্যাঁ ডাক্তার সাহেবা, সকাল থেকে সারা ঘর খুঁজছি তোমায়, কিন্তু আপনি ম্যাডামের কোনো খোঁজ নেই। কত ফোন করেছি খেয়াল আছে? পুরো 48টা কল করেছি। মেসেজ চেক করো কতটা করেছি। তারপর কোথায় জানি খুঁজেছি, একমাত্র আমিই জানি। অবশেষে তোমার একজন গার্ড খবর দিল তুমি বাড়িতে এসেছো। আরে খুব সকালে বেরিয়েছিলাম, সবাই তখন ঘুমিয়েছিলেন প্রায়, তাই কাউকে ডাকিনি। আপনি তো এত পাগল হয়ে পড়েছেন আমায় না পেয়ে, যেন আমি আপনাদের ঘর ছেড়ে নাকি পৃথিবী ছেড়ে চলে গেছি। খবরদার রাখি, এমন কথা আর বলবে না। আচ্ছা ঠিক আছে, এখন আর গম্ভীর মুখে রাগের রেখা না ফুটিয়ে ওনাদের সাথে পরিচিত হন। ইনি হলেন মা, ইনি আমার আদিল ভাইয়া, আর ইনি ওনার সুন্দরী ওয়াইফ আমার সুব্রতা আপু। আর ওই যে দুষ্টু মহারাজ খেলা করছেন, উনি হলেন আপু ভাইয়ার ভালোবাসার পদ্মফুল। আর আপনারাও ওনার সাথে পরিচিত হন। উনি হলেন আমেরিকা ফেরার ডাক্তার আদ্রিত মির্জা। আখির দুষ্টুমিতে সবাই বিষাদ ভুলে মুখে হাসি ফুটিয়ে নিল পলকে। জাহানারা রহমান, আদিল, সুব্রতা সবাইকে আখির বাড়িতে থাকার ভালো ব্যবস্থা করে দিয়ে আখি আসলো হাসপাতাল। যাওয়ার সময় তাদের ব্যবহার্য জিনিসপত্র নিয়ে যাবে ভেবেছে। তাছাড়াও আদিলকে কিছু টাকা দিয়ে এসেছে আখি আসার আগে তাদের যা লাগবে আনিয়ে নিতে পারার জন্য। বর্তমানে বসে আছে হাসপাতালের পিছনের দিকটার সেই বটগাছটার নিচে। অজস্র ভাবনার ওপর উকি দিয়ে বিরক্ত করছে সে এক বিষাদময় ভাবনা তাকে।
আদৃতকে সেই তিক্ত সত্য না বলে সে থাকতে পারছে না। আখি তো 6 বছর ভালোই ছিল অন্যের হাত ধরে, হোক না সে বিশ্বাসঘাতক, কিন্তু আদৃতের তো 6টা বছর বৃথা গেল। আর কত কাটাবে আদৃত তিক্ততার ক্ষণ? সেই তিক্ততার আদৃত এখনই জীবনে এগোয়নি, তার যথেষ্ট অধিকার আছে সত্যতা জানান। যাই হয়ে যাক, আখি আদৃতকে সত্যতা এবার ভুলে ভেবে নিয়েছে। আখি এবার উঠে গেল আদৃতের কেবিনের দিকে, কিন্তু কেবিনে গিয়ে আদৃতকে ফেল না আখি। তখন একটা নার্স এলো আখির কাছে। রুষা, ডাক্তার আদৃতকে দেখেছ? ম্যাম, আপনি এখানে? আর আমি আপনাকে কোথায় কোথায় খুঁজেছি। আশরাফ স্যার সকল ডাক্তারদের নিয়ে মিটিং ডেকেছেন। হঠাৎ আদৃত স্যার ওখানেই, আপনাকে না পেয়ে আপনার খোঁজে আমাকে পাঠালেন আশরাফ স্যার। সেই কবে থেকে আপনাকে খুঁজেছি আমি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আখি বেগতিক পায়ে গেল সেখানে। মে আই কাম ইন স্যার? এখন সময় হয়েছে ডাক্তার আখি আপনার আসার। ভুলে যাবেন না, এটা আপনার বাড়ি নয়, আমার হাসপাতাল। এখানে আমার কিছু রুলস আছে, তা মেনে চলতে হবে আপনাকে। আর না পারলে হাসপাতাল ছেড়ে দিবেন। ঠিক সময় আপনাকে ডেকে খুঁজে পাওয়া যায় না। খামখেয়ালি ফোনা নিয়ে পড়ে থাকার ছিল তো ডাক্তার হলেন কেন? এত সকল ডাক্তারদের সামনে কথাগুলো শুনিয়ে দিলেন আশরাফ খান আখিকে। অল্পতেই আখির মুখ চুপসে গেল। চারপাশে তাকিয়ে দেখলো সকল ডাক্তারই তার দিকে কেমন করে তাকিয়ে আছে। খারাপ লাগলো আখির বড্ড। মৃদু স্বরে বলল, সরি স্যার, সামনে থেকে খেয়াল রাখবো। এসে জায়গায় বসুন আপনি। আখি এসে বসলো ভিতরে, চোখে টলমল করছে। আসছে দিন থেকেই তার বাবা বিভিন্নভাবে তার সাথে খারাপ আচরণ করেন। হয়তো 3 বছরের মনের জ্বালার শোধ তুলছেন উনি। নয়তো যে বাবার কখনো তার মেয়েকে ধমকুক্তি দেওয়ার কথা ভাবতেও বুক কেঁপে উঠেছে, সেই বাবা আজ তার মেয়ে কেন অপদস্থ করবে কথায় কথায়। আখি যে তা মেনে নিতে পারছে না। যে বাবার ভালোবাসা ছাড়া কখনো কিছু পায়নি, আখি সেই বাবার এমন ব্যবহার কেমনে মেনে নেবে? জীবনের একটা ভুল পদক্ষেপ আজ কেড়ে নিল আখির সব সুখ, নষ্ট করে দিল সব সম্পর্ক, নিঃস্ব করে দিল তাকে। আজ বুঝতে পারলো আখি আবেগপ্রবণ হয়ে মানুষ অনেক সময় অনেক সিদ্ধান্ত নিয়ে নেয়, যেটা তখন তার কাছে সঠিক মনে হলেও ভবিষ্যতে ভুল প্রমাণিত হয়। আর যাই হোক না কেন, কোনো কিছুতে আবেগপ্রবণ না হয়ে বুদ্ধি খাটিয়ে চিন্তা করে নেওয়াই জীবন ও মনের ভবিষ্যতের জন্য ভালো। ড্রয়িং রুমের সোফায় পায়ের ওপর পা তুলে হাত পা ছড়িয়ে আয়েশ করে বসে আছে হৃদিকা। মুখে তার প্রসারিত হাসি। আমার পথে সব কাটা দূর, এখন আদৃ শুধু আমার। ওকে আমার কাছ থেকে এখন আর কেউ কেড়ে নিতে পারবে না। ও একান্তই আমার। সব কটা পাগল ছিল, আমি থাকতে আমার আদৃশের উপর অধিকার জমাতে এসেছিল আবালের দল। ওই ডাক্তারও পাগল। আমি নাকি আমার শত্রুর সাথে ভাব করব। জানি না কে এই ভাইরাস আমার শরীরে দিয়েছে, কিন্তু যেই দিয়ে থাকুক না কেন আমার হাত থেকে বাঁচতে পারবে না। 3য় ডোজ তো দিতে আসবেই, দেখি কেমনে দিয়ে যায়। হৃদিকে এত সহজে হার মানাবার কেউ না। হাসপাতালে আখির কাজ শেষ হয়ে গেলেও আদৃতের কাজ এখনো বাকি। এদিকে বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে। হঠাৎ করে ফোন আসলো, মায়ের শরীর খারাপ করেছে অনেকটা, তাই হুটহাট বেরিয়ে গেল আদৃতকে না বলে। ফোনে মেসেজ করলো, ডাক্তার আদৃত, বাড়িতে মায়ের শরীর হঠাৎ অনেকটা খারাপ করেছে, আমায় বেরিয়ে যেতে হলো আর্জেন্টলি। আমি আর আপনাদের বাড়িতে থাকতে পারবো না। হয়তো মামুনি রাগ করবে, ওনাকে আমি ফোন করে বুঝিয়ে নেব। আর কালকে সকালে পারলে একবার ওখানে আসব, তারপর ওখান থেকে আপনার সহিত হাসপাতাল যাব। তাছাড়া আপনার সাথে অনেক কথা আছে, গুরুত্বপূর্ণ, দেখা হলে বলবো। আদৃত কাজ সেরে ফোন হাতে নিয়ে আখির মেসেজটা দেখতে পেল। আখির জন্য বুকের ভিতরটা বড্ড খসখস করছে তার। আশরাফ খানের আখির সাথে এমন ব্যবহার সে মেনে নিতে পারেনি। আখির মুখ আজ সারাদিনে বেশ মলিন ছিল। আজকে এত ব্যস্ত ছিল যে আখির সাথে ভালো করে কথাও বলতে পারেনি আদৃত। আশরাফ খানকে চাইলেও মুখের উপর জবাব দিতে পারত না আদৃত, কারণ ওনাকে যথেষ্ট সম্মান করে সে। কিন্তু বিষয়টা সয়েও যেতে পারছে না, তাই কিছুটা ভেবে আশরাফ খানের কেবিনের দিকে এগিয়ে গেল। আশরাফ আর আহিল দুজনেই সেখানে বসে কিছু কাজ করছিলেন। তখন আহিলের মোটেও ভালো লাগেনি তার বাবার আখির সাথে এমন ব্যবহার।
তবুও বাবার উপর কিছু বলল না। আশরাফ খানও মেয়ের সাথে এমন ব্যবহার করে এখন মনে মনে অনুতপ্ত হচ্ছেন। মে আই কাম ইন স্যার? আদৃত, মাই বয়, প্লিজ কাম অ্যান্ড সিট। আদৃত বসল। তা হঠাৎ আমার কেবিনে আসলে? কোনো ইম্পর্ট্যান্ট কাজ? স্যার, এদিক দিয়ে ওদিকের কথা বলে আমি বর্তমানে আপনার সময় নষ্ট করতে চাইব না। সোজা কথাই বলতে চাই, আপনার আজকে আখির সাথে করে যাওয়া ব্যবহারটা আমার ঠিক মনে হয়নি। আমরা সবাই জানি আখি নিজের দায়িত্ব নিয়ে কতটা সিরিয়াস। আজকে আপনি হুট করে মিটিং ডেকেছেন, এতে তখন যে কোনো ডাক্তার নিজের কিছু প্রয়োজন হাসপাতালের বাইরে থাকতেই পারত। এটা বড় কিছু ছিল না। আমাকে আমার কাজ শিখাতে এসো না আদৃত। না স্যার, তা করার কথা আমি ভাবতেও পারি না। আপনি আমার গুরু, কিন্তু আমার যা সঠিক মনে হয়েছে সেটা বলেছি, বাকিটা আপনি ভালো জানেন। হয়তো আখি একটা ভুল করে গেছে, কিন্তু তার মাসুল যে তাকে জীবনবৎ দিতে হবে তেমন কিছু নয়। আখি আপনাদের ছাড়া কতটা ফিরাই আছে তা জানলে হয়তো কখনোই আখিকে দূরে ঠেলে দিতেন না। বাচ্চারা ভুল করতেই পারে স্যার, তবে মা বাবা কি পারেন না বাচ্চাকে সেই ভুল শুধরে নেওয়ার একটা সুযোগ দিতে? বিষয়টা ভেবে দেখলে খুশি হব স্যার। আমার কথায় খারাপ লাগলে ক্ষমা করে দিবেন। চলি তাহলে। আদৃত উঠে চলে গেলে আহিল বলল, বাবা, ভুল না হয় আখি করেছে, তাই বলে কি ক্ষমা করা যায় না তাকে? আশরাফ খান কিছুই বললেন না আহিলের কথার উত্তরে, শুধুই নীরবতা পালন করে গেলেন। বাড়িতে এসে মায়ের চেক আপ করল আখি। শরীর অত্যন্ত দুর্বল না, তাছাড়া অতিরিক্ত চিন্তায় শরীর আরও খারাপ করেছিল। আখি ওনাকে ওষুধ খেয়ে ঘুম পাড়িয়ে দিল। রিদিকা আসলো আখির কক্ষে একটা মাথার ব্যথার ওষুধ নেবে বলে। হঠাৎ তার মাথা অত্যন্ত ধরেছে। আখি তাকে বসিয়ে রেখে পাশের ওয়ার্ড্রবের ড্রয়ার খুলে ওষুধের বক্স বের করতে নিলে সেদিন রাখির আনা অজ্ঞাতজনের চিঠিটাও সাথে বেরিয়ে আসে, যা বেরোতে ফ্লোরে পড়ে যায়। সুব্রতার চোখ যায় সেদিকে। আর আখি, তুমিও একই চিঠি কিনেছ, কাঠি কিনেছ? একই কাঠি মানে আপু? আর কার কাছে রেখেছো কাঠিটা? আরে রিদিকার কাছেও সেম কাঠি আছে। তুমি শিওর? এক দেখাতে কি করে চিনলে? আরে চিনব না, এই কাঠি নিয়ে যা তা সারাদিন এটাই পরে থাকতো রিদিকা। অনেক পছন্দের ছিল ওটা। আর সেদিন হঠাৎ খুঁজে পাচ্ছিল না বলে আমাকে না জানিয়ে কত দোষারোপ করেছিল, কত কথা শুনিয়েছিল। তারপর নিজেরই কক্ষের এক কোণে পড়ে থাকতে পায়। সে কাঠিটা কি তুমি পাশ থেকে দেখেছ? মানে এমন কাঠি তো অনেকেই কিনতে পারে, কিন্তু রিদিকাটা কি তুমি আলাদাভাবে শনাক্ত করতে পারবে? হ্যাঁ পারবো, কারণ ওর কাঠিটা সেদিন খুঁজে পেল মাথার দিকটা অল্প ভাঙ্গা পায়। হয়তো রিহানি খেলা করে ভেঙে দিয়েছিল। দেখো তো এটা কিনা। আখি সুব্রতার সামনে গিয়ে কাঠিটা ধরলে এক মুহূর্তে ছিনে ফেলে সে। হ্যাঁ এটাই তো। তুমি কি করে ফেলে এটা? এটা অনেক লম্বা গল্প আপু, পরে বলবো। মুখে রহস্যময় হাসি ফুটিয়ে বলল আখি। সুব্রতা বুঝে উঠতে পারল না সে হাসির মানে। আদৃত পাগলের মতো ডায়েরিটা খুঁজে যাচ্ছে। মা, আমার ডায়েরি কোথায় গেছে? আরে কি হয়েছে, এত চেঁচাচ্ছিস কেন? তোর জ্বালায় ঘরে থাকতে পারছি না। আমার ডায়েরিটা কোথায়? আমি জানি কি না জানি বাবা কি হয় এসব লিখে। আগের যুগে লোক স্কুলের খাতা ছেড়ে চিঠি পাঠাতো ভালোবাসার মানুষকে, আর এখন ডায়েরিতে ভরে ভরে লিখে রেখে দিয়ে কি যে পায় পোলা পায়। মা, তুমি বলবে কোথায় আমার ডায়েরিটা? আমি জানি না রে বাবা। তা তোর জন্য এমন কিছু এনেছি যাকে দেখে তোর ডায়েরির ভূত মাথা থেকে নেমে যাবে। আবার কোনো মেয়ের ছবি এনে থাকলে বলে দাও এখনই, আমেরিকার টিকিট বুক করব। আরে একে রেখে কি কখনো আমেরিকা যেতে পারবি? এর জন্যই তো 6 বছর বনবাস কাটালি। কি মনে করিস আমি কিছু বুঝি না?
আদ্রিতের সামনে আখির ছবি টাঙ্গিয়ে বললেন শায়লা মির্জা। অবাক হলো আদ্রিত। আখি? হ্যাঁ আখি। মনে হয় তুই রাজি না। বাদ দে, চিরকুমারী থাক তুই। মস্কার করে শায়লা মির্জা চলে যেতে নিলে আদ্রিত ওনাকে আটকালো। আরে আরে কোথায় যাচ্ছ মা? কে বললো আমি বিয়ে করব না? মানে করবি? মানে হ্যাঁ। শায়লা মির্জা ব্রু উঠানোর কথা জবাবে আমতা করে মাথার পিছন দিক চুলকির সম্মতি জানাল আদ্রিত। শায়লা মির্জা খুশিতে আত্মহারা। এ না হলে আমার ছেলে। দেখ তোর মা এখন তোর বিয়ে কিভাবে করায়। কিন্তু মা, এতে সমস্যা আছে। আমার মনে হয় না আখি মানবে বলে, কারণ ওর সদ্য ডিভোর্স হয়েছে। আমি চাই না এখন এসব নিয়ে ওর সাথে কিছু কথা বলা হোক। কিছুদিন যেতে দাও, আমি নিজেই ওর সাথে কথা বলে নিব। বুঝেছি, বাচ্চাদের মুখে বাবা ডাক শোনার জায়গায় দাদা ডাক শোনার ইচ্ছে হয়েছে তোর। মানে খুব সোজা। তোর হাতে ছেড়ে দিলে আরও এক যুগ না পার করে দিবি আখিকে মনের কথা জানাতে। 6 বছর আগে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে আজকের নাতি নাতনি আমার কোলে থাকতো। তুই জায়গায় বসে থাক। তোর মা তোর বিয়ে আখির সাথে করিয়েই দম নিবে। আদ্রিস কক্ষ ছেড়েও কোথাও বেরোবে, তখনই রিদিকা কক্ষে প্রবেশ করে গেল। আদ্রিস তাকে দেখে চমকে যায় অনেকটা। কি হয়েছে আদ্রিস? তোমার কি হয়েছে? কেমনটা দেখাচ্ছে তোমায়? কানের উপরের দিকে অনেকটা চুল উঠে এসেছে কি করে? আদ্রিসের কথায় রিদিকা ছুটে যায় আয়নার সামনে। দেখে ঠিকই তো, তার একপাশে চুল অনেকটা উঠে এসেছে। সে বুঝতেই পারেনি। কি হয়েছে রিদিকা? এমনটা হলো কেন? রিদিকা বুঝতে পারলো বিষয়টা আদ্রিসের সামনে আসা থেকেও আটকাতে পারবে না, তাই বলে দেওয়া উত্তম বলে মনে করলো। সব কিছুই বলে দিল রিদিকা, যা ওকে ডাক্তার বলছেন। কথাগুলো শুনে আদ্রিস এক প্রকার হেসেই দিল। কি যে বলো রিদিকা, তোমাকে কেউ ভাইরাস কেন দিবে? তুমি এত কিউট অ্যান্ড সুইট। হয়তো ডাক্তার তোমার রোগের কোনো নাম খুঁজে না পেয়ে ভুলভাল কিছু বুঝিয়ে দিয়েছে তোমায়। তুমি চিন্তা করো না, আমি তোমাকে অন্য বড় ডাক্তারের কাছে নিয়ে যাব। সত্যিই তোমাকে এভাবে কেমন জানি লাগছে। তা আমি আজকে বাইরে যাচ্ছি, বন্ধুদের সাথে আড্ডা দিব। মাইন্ডে ফ্রেশনেস চাই আমার। এমনিই আখিকে নিয়ে অনেক টেনশনে আছি। কাল সকাল অবধি নতুন কাজের লোক এসে যাবে। তুমি থাকো, আমি চলি। কথাগুলো বলে আদ্রিস চলে গেল। রিদিকার আগে পাশের ড্রেসিং টেবিলে লাথি দিল সজোরে। আমি অসুস্থ জেনেও এভাবে চলে গেল। আর ওই আখি অসুস্থ হলে তো ঘর মাথায় তুলে নিত। আখিকে নিয়ে এখনো ভাবছে। তুমি জানো না আদ্রিস, তুমি কত বড় ভুল করে গেছো। তুমি আমাকে জীবনে জড়িয়েছো, আর আমাকে নিয়েই থাকতে হবে, সে আমি যেমনই হই না কেন। তুমি শুধুই আমার, আর আমার না হলে কারো না। লাভ ইউ আদ্রিস, লাভ ইউ। আদ্রিতের ডায়েরি পড়তে মত্ত হয়েছে আখি। ডায়েরির প্রতি পৃষ্ঠায় শোভা পেয়েছে আদ্রিতের আখির সাথে কাটানো সকল মুহূর্তে, আর তার বিহনে বিরহতিথি কাটানো লেখনী মাধুর্যে ফুটে উঠেছে তা নিখুঁতভাবে। আমেরিকা থাকাকালীন সময় থেকে নিয়ে দেশে ফিরা আখির সাথে কাটানো সকল ক্ষণ সেখানে আলাদা মানে চেয়ে আছে। প্রিয়সী, তোমার স্মৃতিতে কাটালাম আর এক দীর্ঘ রাত। হয়তো শুয়ে আছে অন্যের বাহুতে, তবে তোমারই বিহনে বিরহ যন্ত্রণা যে সঙ্গে নিয়েছে অদমের। আজ কি হলো আমার? সেই পুরাতন অনুভূতি আঁকড়ে ধরল আচমকা। সুখ পাখির সে কান্না মিশ্রিত স্বর আবারও উতলা করলেই মন। যদি পারতাম পাখি নিঃস্ব করে দিতাম সেজন যে করেছে তোমাকে নির্হারা। মিশে ফিরিতে গুলিয়েছে তোমার মন, করেছে আমাকে কাঙ্গাল। আশ ফিরে পেলাম সুখ, তোকে পাবো কোনো ক্ষণে। আবারও হাসবো তোর কথার জালে, আড়ালে হাসবো ইচ্ছে করেই তোর কাছে হার মেনে। 2 দিন আগের লেখা। ভালোবাসি সুখ পাখি তোমায়, আজও মনের গহীন থেকে। ফিরে আসো না কথা দিলাম নিরাশ করবো না কবু। ভালোবাসবো মনের গহীন থেকে, আগলে রাখবো প্রাণ দিয়ে।
এমনই অজস্র লেখা আদ্রিতের ডায়েরি জুড়ে আখিকে নিয়ে, যা স্পষ্ট প্রমাণ করে আদ্রিত এখনও আখিকে ততটাই ভালোবাসে যতটা ঠিক 6 বছর আগে বাসত। আর যাই হোক, এই মানুষটা কখনো তাকে ঠকাতে পারে না। আদ্রিত যে শুধুই আখিকে ভালোবেসে গেছে। আখি মনে জন্মালো আবারও এক প্রকার আলো। জীবনের প্রথম ভালোবাসার প্রেমে যেন আজ আবার নতুন করে পড়ল। ডায়েরিটা পড়তে গিয়ে আখির চেহারাতে ঝলকালো সুখের হাসি। হৃদিকা বাড়ির দরজা জানালা সবকিছু শক্ত করে লাগিয়ে দিয়েছে। বাড়ির সকল দিকে নিজে ভালো করে নিয়েছে। যে আসুক, আসবে তো কখনো আমায় 3য় ডোজ দিতে। তবে সে তো জানে না হৃদিকা কী জিনিস। তাদের উপর সন্দেহ ছিল, সবটাতে তাড়িয়ে দিয়েছে। এবার দেখে আসে কে? রাত 2টা। আদেশের বাড়ির পিছন দিকে দাঁড়িয়ে আছে হুডিয়ালা কেউ একজন। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। গল্পটা নিয়ে গঠনমূলক কমেন্টস করবেন আর আমার গল্পটাকে শেয়ার করবেন। গল্পটাকে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।